আসসালামু আলাইকুম। লার্নিং বি অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল, মৌলভীবাজার। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সাথে ঘরেই আছো। আমিও মোটামুটি ভালো আছি। লার্নিং বি অনলাইন ক্লাসের রুটিন অনুযায়ী আমার জন্য আজকের নির্ধারিত ক্লাস জীববিজ্ঞান। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জীববিজ্ঞান বিষয়ে আজকে আমি একটি ক্লাস নেব। জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু বিষয়বস্তু থেকে আজকে আমি একটি ক্লাস নেব। জীবকোষ ও টিস্যু, জীবকোষ সম্পর্কে নিশ্চয়ই তোমরা এর আগে ধারণা পেয়েছো। বিভিন্ন অংশগুলো সম্পর্কে তোমরা জানতে পেরেছ। জীবকোষের বিভিন্ন অঙ্গাণুগুলো সম্পর্কে তোমাদের ইতিমধ্যেই ধারণা হয়েছে। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে কিছু অঙ্গাণু ছাড়া প্রায় একই রকমের অঙ্গাণু আছে। আজকের ক্লাসে আমি তোমাদের সাইটোপ্লাজমীয় একটি ঝিল্লিবিহীন এবং একটি ঝিল্লিযুক্ত কোষ অঙ্গাণুর গঠন ও কাজ নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই সাইটোপ্লাজম কি তা ইতিমধ্যেই জানো এবং বুঝো। কোষের ভিতরে প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসটা সরিয়ে নেওয়া হয়, তাহলে যে অংশটি থাকবে, যে তরল অংশটি থাকবে, সেটি হলো সাইটোপ্লাজম। কোনটি বৃহৎ অংশ বলতে পারবে তো সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম থেকে? অবশ্যই প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে যদি আমরা 3 ধরি, তাহলে কোষঝিল্লি এক অংশ, সাইটোপ্লাজম আরেক অংশ এবং নিউক্লিয়াস হলো আরেক অংশ। সুতরাং প্রোটোপ্লাজমের ভিতরে নিউক্লিয়াস আছে, কিন্তু সাইটোপ্লাজমের ভিতরে কিন্তু নিউক্লিয়াস নেই। এই বিষয়টা তোমাদের অবশ্যই ভালো ধারণা রাখতে হবে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুতে আমরা কখনোই নিউক্লিয়াস বলতে পারবো না। যদি তুমি নিউক্লিয়াস বলো, তাহলে তোমার উত্তরটাই ভুল হবে। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস সরিয়ে নিলেই যে অংশটি থাকবে সেটি হলো সাইটোপ্লাজম। তাহলে কি আমরা নিউক্লিয়াসকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে পারি? অবশ্যই না। আর অনেক অঙ্গাণু আছে। এরকম যে অঙ্গাণুগুলো আছে তাদেরকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কিছু অঙ্গাণু আছে ঝিল্লিযুক্ত, আবার কিছু অঙ্গাণু আছে ঝিল্লিবিহীন। ঝিল্লিযুক্ত একটি অঙ্গাণুর নাম যদি বলি তোমাকে বলতে, তাহলে কোন অঙ্গাণুটি বলবে? নিশ্চয়ই মাইটোকন্ড্রিয়ার নামটি প্রথমে আসবে। আরো একটি অঙ্গাণুর নাম প্লাস্টিড। একইভাবে ঝিল্লিবিহীন অঙ্গাণুর নাম যদি তোমাকে আমি বলি, তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবে। কি বলবে? রাইবোসোম এবং সেন্ট্রোসোম। আরো আছে কোষকঙ্কাল। আজকের ক্লাসে আমি শিকড়ফল নিয়েছি সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর গঠন কাজ। আমি একটি ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর গঠন আলোচনা করব এবং ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর গঠন আলোচনা করব। প্রথমেই আসো আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানি। শ্বসনে সহায়তাকারী এই অঙ্গাণুটি সাইটোপ্লাজমের একটি ঝিল্লিযুক্ত অঙ্গাণু। বেন্ডা 1898 সালে এটি আবিষ্কার করেন। শ্বসনে 4টি ধাপ আছে। তোমরা পড়েছো ইতিমধ্যেই, মনে আছে 4টি ধাপ কি কি? গ্লাইকোলাইসিস, অ্যাসিটেট CoA সৃষ্টি, ক্রেবস চক্র ও ইলেকট্রন প্রবাহ তন্ত্র।
প্রথম যে দুটি ধাপ গ্লাইকোলাইসিস ও অ্যাসিটাইল কোএসিসটি সংঘটিত হয় সাইটোপ্লাজমে এবং শেষের দুটি ধাপ ক্রেবস চক্র ও ইলেকট্রন প্রবাহতন্ত্র এই মাইটোকন্ড্রিয়াতেই সংঘটিত হয় এবং গুরুত্বপূর্ণ সব বিক্রিয়া সম্পন্ন করে শক্তি উৎপন্ন করে। এজন্য এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর। এর গঠন যদি আমরা বলি, আমরা আগেই বলেছি ঝিল্লিযুক্ত, দুটি ঝিল্লি আছে তার। বাইরের ঝিল্লিটি মসৃণ, বাইরের দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা গঠিত। বাইরের স্তরটি মসৃণ, ভিতরের স্তরটি ভাঁজ খাওয়া। আমরা এই বইয়ের যে চিত্রটা আছে পৃষ্ঠা 23 তোমাদের জীববিজ্ঞান বইয়ের, দেখো এখানে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি স্তর আছে। বাইরের স্তরটি মসৃণ এবং ভিতরের স্তরটি হলো কি ভাঁজ খাওয়া। এই ভাঁজ খাওয়া অংশকে বলা হয় ক্রিস্টি। কি বলছি? ক্রিস্টি। ক্রিস্টির গায়ে অসংখ্য সবৃত বৃত্তাকার বস্তু আছে, এদেরকে বলা হয় অক্সিজোম। কি বলা হয়? অক্সিজোম। আর এর ভিতরে যে তরল আছে সেই তরলের নাম হলো ম্যাট্রিক্স। তাহলে আমরা কয়টি স্তর বিশিষ্ট বলছি? দুটি স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা গঠিত। বাইরের স্তর মসৃণ, ভিতরের স্তরটি ভাঁজ খাওয়া। ভাঁজ খাওয়া অংশের নাম হলো ক্রিস্টি। আর ক্রিস্টির গায়ে অক্সিজোম আছে, ভিতরে আছে কি তরল পদার্থ। তোমরা শোষণে পড়েছো ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় এবং এই শক্তি জীব তার প্রয়োজনে খরচ করে। কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সকল জীবকোষেই মাইটোকন্ড্রিয়া আছে, প্রায় 300 থেকে 400, আরো বেশিও হতে পারে। প্রাকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া নেই, কিছু সুকেন্দ্রিক কোষেও মাইটোকন্ড্রিয়া নেই। তাহলে শক্তি উৎপন্নকারী পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর সম্পর্কে আশা করছি বুঝতে পেরেছ। দুটি স্তর বলছি, বাইরের স্তর, ভিতরের স্তর। আর কি বলছি? ভিতরের তরলের নাম হলো ম্যাট্রিক্স, আর ভিতরের স্তরের নাম হলো ক্রিস্টি। ভাঁজ খাওয়া স্তরের নাম হলো ক্রিস্টি, আর ক্রিস্টির গায়ে আছে সবৃত বৃত্তাকার বস্তু। আশা করছি বুঝতে পেরেছি সবাই। এবার আমরা আবার মাইটোকন্ড্রিয়ার এই চিত্রটি দেখব কিভাবে আঁকতে হয়। প্রথমে দেখো আমরা এর একটা শেপ দিলাম। তুমি পেন্সিল এবং খাতা নিয়ে বসে এই শেপটা সাথে সাথে এঁকে ফেলো। এরপর আমরা কিছু রেখা আমি যেভাবে দিয়েছি ঠিক এভাবে দিতে পারো। রেখাগুলো মাঝে মাঝে কিছু ফাঁক রাখতে হবে। এই রেখা দ্বয়ের এই রেখাগুলোর প্রান্ত দুটি ভিতরে এভাবে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে। ক্রমান্বয়ে আমরা সবগুলো রেখার প্রান্তকে ভিতরের দিকে এভাবে ঢুকিয়ে দিব এবং ক্রিস্টি, আমরা জানি যে ভাঁজ খাওয়া অংশটা হচ্ছে ক্রিস্টি, এই ক্রিস্টিগুলো আমরা এভাবেই আঁকবো। আস্তে আস্তে করে আমরা এর চিত্রে দেখছি পরের রেখাগুলোকেও আমি এভাবে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তোমরা খাতা পেন্সিল নিয়ে সাথে সাথে এঁকে ফেলো। সবগুলো রেখার প্রান্তকে আমরা এভাবে ভিতরে ঢুকিয়ে দিলাম এবং একটা শেপ চলে আসছে মাইটোকন্ড্রিয়ার গঠনের। এবার দেখো বাইরের যে স্তরটি আছে এটি হলো ঝিল্লি বহিঃস্তর এবং ভিতরের স্তরটি ভাঁজ খেয়ে ক্রিস্টি। আমরা জানি যে ভাঁজ খাওয়া এই অংশের নাম হলো কি ক্রিস্টি। আমি আবার বলছি মাইটোকন্ড্রিয়া একটি দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে। বাইরের স্তরটি মসৃণ আর ভিতরের স্তরটি ভাঁজ খাওয়া। এই ভাঁজ খাওয়া অংশের নাম ক্রিস্টি। ক্রিস্টির গায়ে অসংখ্য বৃত্তাকার বস্তু থাকে। এই বৃত্তাকার বস্তুগুলোর নাম হলো অক্সিজোম। আমরা এই চিত্রে দেখছি অক্সিজোমের চিত্র। আমরা সবগুলো ক্রিস্টির গায়ে এভাবে বৃত্তাকার বস্তু যদি দেই তাহলে তার নামকরণ করব কি
অক্সিজেন। আমরা এখানে এই চিত্রে অক্সিজেন দেখছি, ক্রিস্টির গায়ে অসংখ্য আছে। পরের চিত্রে দেখো আমরা ম্যাট্রিক্স দেখেছি। এই চিত্রে দেখো আমি এখানে ম্যাট্রিক্স দেখিয়েছি। এই অক্সিজেনে উৎসেচকগুলো সাজানো থাকে, আর মাইটোকন্ড্রিয়ার ভিতরের দিকে আছে কি ম্যাট্রিক্স। ইতিমধ্যেই জেনেছি শ্বসনে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি 1898 সালে বেন্ডা আবিষ্কার করেন, এবং আমরা এর গঠন থেকে জেনেছি এটি 2 স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। ভেতরের স্তরটি ভেতরের দিকে বাঁক হয়ে থাকে, এদের ক্রিস্টি বলে। আর কি দেখেছি আমরা, ক্রিস্টির গায়ে আছে বৃন্তযুক্ত গোলাকার বস্তু, এদের বলা হয় অক্সিজোম। অক্সিজোমে উৎসেচকগুলো সাজানো আছে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে ম্যাট্রিক্স। জীবের শ্বসন কার্যে সাহায্য করাই হলো মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। আমরা যে ধাপগুলো জানি, শ্বসন ক্রিয়ার ধাপ, এই 4টি ধাপের মধ্যে প্রধান যে ধাপ গ্লাইকোলাইসিসের প্রক্রিয়াগুলো কিন্তু মাইটোকন্ড্রিয়াতে ঘটে না, তবে শেষের যে ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি ধাপ, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্রের বিক্রিয়াগুলো এই অঙ্গাণুর মধ্যেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক এতে উপস্থিত থাকায় এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। তোমরা আরও জানো যে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়, এজন্যই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। এই শক্তি জীব তার বিভিন্ন কাজে খরচ করে, কিন্তু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষে ও প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। আমরা আরও জেনেছি প্রাককেন্দ্রিক কোষ। প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, এমনকি কিছু সুকেন্দ্রিক কোষেও ট্রাইকোমোনাস প্রোটোজোয়াতে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত আছে। তাহলে এমন কি হতে পারে যে বিবর্তনীয় ইতিহাসের কোনো এক সময়ে সুকেন্দ্রিক কোষের ভিতর মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়েছিল এবং তারপর থেকে সেটি কোষের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে? এখন পর্যন্ত পাওয়া তথ্যপত্র থেকে এই ব্যাখ্যাতেই অনুমান করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি মাইটোকন্ড্রিয়ার গঠন তোমরা বুঝতে পেরেছ এবং এর কাজও বুঝতে পেরেছ। এবার আমরা ঝিল্লিবিহীন একটি কোষাঙ্গাণু সম্পর্কে জানব। আমি আগেই বলেছি তোমাদের কোষকঙ্কাল, সেন্ট্রোজোম, রাইবোসোম এরকম অঙ্গাণু। আমরা সেন্ট্রোজোম সম্পর্কে বলতে পারি এটি শুধুমাত্র প্রাণী কোষে আছে। প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছাকাছি একটি ঝিল্লিবিহীন অঙ্গাণু। এটি ভিতরে যে তরল আছে এর নাম হলো সেন্ট্রোস্ফিয়ার, আর 2টি দণ্ডাকার অঙ্গাণু আছে এর নাম হলো সেন্ট্রিওল। সেন্ট্রিওল ও তরল সহ এই অঙ্গাণুটিকে বলা হয় সেন্ট্রোজোম। সেন্ট্রিওল ও এই সেন্ট্রোস্ফিয়ার সহ তরলকে বলা হয় সেন্ট্রোজোম। এর কাজ কি? কোষ বিভাজনে মনে আছে তোমাদের এস্টার রে উৎপন্ন হয়। এই প্রাণী কোষে যে এস্টার রে উৎপন্ন হয়, এই এস্টার রে উৎপন্ন করার কাজ কিন্তু সেন্ট্রিওলের। এই এস্টার রে উৎপাদনে এটি সেন্ট্রোজোম ভূমিকা পালন করে। এছাড়া স্পিন্ডলযন্ত্র তৈরিতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন ধরনের ফ্লাজেলা তৈরিতেও সেন্ট্রোজোম গুরুত্বপূর্ণ।
তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই সেন্ট্রোজোম সম্পর্কে। ইংরেজি বানানে কিন্তু এস আছে, তাই কোথাও কোথাও তোমরা দেখবে যে সেন্ট্রোসোম লেখা আছে। সেন্ট্রোজোমও আমরা দেখি, আবার সেন্ট্রোসোম। এটি কোন কোষে আছে? প্রাণী কোষে। প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছাকাছি যে অঙ্গাণুটি আছে, যে গোলাকার অঙ্গাণুটি আছে, সেটি হলো সেন্ট্রোজোম। এর তিনটা নাম আমরা বলছি এখানে। পুরো অংশটিকে বলা হচ্ছে সেন্ট্রোজোম। এর ভিতরে যে দণ্ডাকার দুটি অঙ্গাণু আছে সেটির নাম হলো সেন্ট্রিওল, এবং যে তরল আছে সেই তরলের নাম হলো সেন্ট্রোস্ফিয়ার। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এখানে আমরা সেন্ট্রোজোমের একটি চিত্র দেখছি। এটি প্রাণীকোষের বৈশিষ্ট্য। প্রধানত প্রাণীকোষে এদের পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ এদের দেখা যায়। প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা-নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়। তাদের প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছাকাছি এই অঙ্গাণুটি দেখা যায়। এর ভিতরে দুটি ফাঁপা-নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের বলা হয় সেন্ট্রিওল। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে বলা হয় সেন্ট্রোপ্লাজম বা সেন্ট্রোস্ফিয়ার, এবং সেন্ট্রোপ্লাজম সহ বা সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় এস্টার রে তৈরি করে। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও এর অবদান রয়েছে। এছাড়াও এরা বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। তাহলে আমরা ঝিল্লিবিহীন একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সেন্ট্রোজোম সম্পর্কে পড়লাম। আমরা জানি যে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আরও আমরা উদাহরণ হিসেবে বলা যায় রাইবোসোম হচ্ছে, এবং কোষ কঙ্কাল, সেগুলো কিন্তু ঝিল্লিবিহীন। আজকের ক্লাসে আমি মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, এবং ঝিল্লিবিহীন কোষ অঙ্গাণু সেন্ট্রোজোমের গঠন ও কাজ সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আজকের ক্লাসের বাড়ির কাজ, মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ চিত্রসহ বর্ণনা লিখো, এবং প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত ঝিল্লিবিহীন কোষ অঙ্গাণুটির গঠন ও কাজের ব্যাখ্যা লিখো। বাড়ির কাজ করে রাখবে এবং নিয়মিত ক্লাসে তোমার বিষয় শিক্ষককে দেখাবে। বারবার পাঠটি পড়ে আয়ত্তে আনার চেষ্টা করবে। অবশ্যই বাড়ির কাজটি করবে এবং শিখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছো এবং আজকের বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের জন্যই তো আমাদের এই প্রচেষ্টা। তোমরা দেখলেই আমরা সার্থক হব। বাড়ি কাজ দিয়েছি, বাড়ি কাজটা করে রাখবে, এবং নিয়মিত ক্লাস শুরু হলে তোমার বিষয় শিক্ষককে দেখাবে। মা বাবার কথা শুনবে, নিয়মিত লেখাপড়া করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফিজ।